5 বছর বয়স, উনি 5 বছর বয়সে ছেলে জায়ান, এই জায়ান নিখোঁজ হয় একটার দিকে, দুপুর একটার দিকে। নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পাচ্ছিল না, তারা অনেক খোঁজাখুঁজি করে যখন তাকে পাওয়া যায় না, তখন কিন্তু তারা থানাতে এসে একটা সাধারণ ডায়েরি করেন। তো সাধারণ ডায়েরি করার পরে আমরা যখন এটা জানতে পারি, তখন থেকে আমাদের এই পটিয়া থানার টিম এবং জেলা গোয়েন্দা শাখার 2-3টা টিম আমরা কিন্তু একসাথে পাঠিয়ে দেয় এবং বিষয়টা গুরুত্ব অনুধাবন করে যে একটা 5 বছরের একটা বাচ্চা এখানে নিখোঁজ হয়ে গেছে, এটা তার আসলে আমরা খুবই গুরুত্বের সাথে এটা নিয়েছিলাম। আমরা বহু চেষ্টা করেছি, এরপরে আমরা এর মাঝে তদন্তের একটা পর্যায়ে আমরা উদ্ঘাটন করতে পারি যে তার এই যে ভিকটিম, যে জায়ানের বাবার যে ঘর আছে, ঘরে একটা চিরকুট ফেলে রেখে যায়, যে সেখানে লেখা থাকে যে তার মুক্তিপণ বাবদ 3 লক্ষ টাকা দিতে হবে। এই টাকাটা কোথায় রেখে আসবে সেটাও বলে দেয়, না দিলে তাকে মেরে ফেলা হবে বা এরকম হুমকি দামকি দিয়ে একটা চিরকুট ফেলে দেয় আসে। তো যেখানে রাখতে বলে সেটা আবার বাড়ির সামনেই একটা ভাঙ্গা দোকান, একেবারে ওপেন। তো ওইখানে কোথায় রাখবে, কে রাখবে, বা টাকা পয়সা যে এই যে চিরকুট দিয়ে গেল, এরপরে যে মোবাইল ফোন নাম্বার বা কোনো কথা বলা এরকম কোনো কিছু বলে নাই কেউ। এর মধ্যে শুধু ওই যে প্রতারক চক্র, যেটা ফেসবুকে যখন জানাজানি হয়ে যায়, তারা একবার ফোন দিয়েছিল, ওটা নিয়ে আমরা কাজ করেছি, ওইদিকে আমরা আগাইতে পারি না, তো বুঝতে পারছি যে এটা প্রতারক চক্র। কিন্তু এই ছেলেটা আসলে কোথায় আছে, কী অবস্থা আছে, আসলে আমরা কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তখন আমাদের যে টিমগুলো কাজ করতেছিল, আমাদের কিছু ছোট ছোট কিছু ক্লু থেকে আমরা কয়েকটা বাড়িতে আমরা সার্চ করি, গোপনে সার্চ করার পর একটা পর্যায়ে আমরা দেখি যে প্যাডে বা যে কাগজে ওই চিরকুটগুলো লেখা ছিল, ওই একই প্যাড, একই রকমের প্যাড আমরা একটা বাড়িতে, একটা ঘরের ভিতরে আমরা পাই। এবং ওই ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আবার দেখা গেলো যে সে যে লেখছে, এই লেখার সময় যে খসড়া করছে, ড্রাফট করছে, এই ড্রাফটের একটা অংশ পাই। তার মানে আমরা নিশ্চিত হই যে এই বাড়ি থেকেই এই চিরকুটটা লেখা হয়েছে এবং এই ছেলেটার নিখোঁজের পেছনে তাদের অবশ্যই কোনো কোনো হাত আছে। তখন আমরা ওই বাড়ি থেকে এই একটা যে গৃহবধূ ছিল মহিলা, তার যে মেয়ে ছিল একটা, তার নাম সাদিয়া আক্তার নেহা, শেষও, আর তার একটা ছেলে ছিল, 3 জনকে আমরা উঠাই নিই। পরবর্তীতে তার বাবাকেও আমরা নিই, নেওয়ার পরে একসাথে আমরা থানাতে নিয়ে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং তাদের প্রত্যেকের লেখা, এই লেখার সাথে মিল আছে কিনা আমরা আলাদা আলাদা করে লিখতে বলি এবং তারা কিন্তু প্রত্যেকে লেখার পরে তখন এই মেয়েটার লেখার সাথে আমরা খানিকটা মিল পাই এবং ভালো মিল পাই। মিল পাওয়ার পরে তখন তাকে আমরা বিভিন্নভাবে, একটু কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করি বিভিন্নভাবে। এর মধ্যে সে আরেকজনের কথা বলে যে আমি লিখছি, এটা সে স্বীকার করে সে লিখছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে লেখেন, এটা আমাকে বাধ্য করছে আরেকজনকে, তার এক চাচা, প্রতিবেশী এক চাচা। তারপরে প্রতিবেশী চাচাকেও আমরা নিয়ে আসার পরে প্রতিবেশী চাচাকে যখন তার মুখোমুখি করায়, তখন কিন্তু সে অস্বীকার করে এবং পরে জানা যায় যে আসলে চাচাকে এটা ফাঁসানোর জন্য সেটা করছে। এবং রাতে 1টা পর্যায়ে মোটামুটি 1:30-2টার দিকে সে স্বীকার করে যে সেই ঘটনাটা সে নিজেই ঘটাইছে। এবং এই বাচ্চাটার সাথে মোটামুটি 12:30-1টার দিকে এই মেয়েটা ফুটবল খেলতেছিল, মেয়েটা নাকি ফুটবল খেলে এবং সে পেশায় নার্স হিসাবে শেভরন হসপিটালে নার্স হিসাবে কর্মরত আছে। ইদানিং মনে হয় একটু ওখান থেকে ছুটি নিয়ে আগামীতে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতেই থাকে, কয়েকদিন সে এই হাসপাতালেও যাচ্ছে না। এর মধ্যে বাচ্চার সাথে খেলাধুলা করতেছিল এবং খেলাধুলা করার একটা পর্যায়ে বাচ্চা তো তার সম্পর্কে ভাইয়ের ছেলে, মানে ভাতিজা হয়। তো তার বক্তব্য অনুযায়ী তার বক্তব্যের মধ্যে কিছু ফারাক আছে, কিন্তু তাদের সাথে মনে হয় কোনো বিষয় নিয়ে অনেক আগের থেকে কিছু দ্বন্দ্ব ছিল, মানসিক দ্বন্দ্ব ছিল। এবং সে এই মেয়েটা একটু টাইপের, একটু একফোঁকা টাইপের। এবং এই যে তার ছেলেটার বাবা, যে ওনার নাম হচ্ছে শাহজাহানও তার সাথে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করছে। তো এইটা নিয়ে সে একটা সুযোগ পায়, ওখানে কেউ ছিল না, এই সুযোগে সে বাচ্চাটাকে মেরে ফেলে। তো বাচ্চাটাকে মেরে ফেলার হয়তো ইচ্ছা ছিল না, ছিল হয়তো বা একটু ভালো করে শাসন করা, হয়তো একটা পর্যায়ে মারা গেলে তখন এই বাচ্চাটাকে সে একটা বস্তাবন্দি করে, 2টা বস্তায় করে, একেবারে ঘটনা কিন্তু 1টা থেকে 2টার মধ্যে, মানে প্রথম 1 ঘন্টার মধ্যে সেই কাজটা করে ফেলে। এবং এটা 2টা বস্তায় উঠিয়ে তারা তার বাসার পিছনের অংশে, যেটা একটু অন্য অংশ, খালি অংশ, এবং ওই যে ময়লা আবর্জনা বা ওই যে তার যে টয়লেট যেটা আছে, টয়লেটের যে অংশটা, ওই অংশে একেবারে ময়লার ভিতরে একটা গর্ত একটু করে উপরে ময়লা টয়লার দিয়ে ওটা ঢেকে রাখে। তো ওইখানে তো আসলে পিছনের অংশে কেউ সাধারণত যায় না, ওটা একেবারে পিছনের, মানে ব্যাক সাইড। তো এই অবস্থায় আমরা যখন তার কথা অনুযায়ী সে যখন স্বীকার করলো যে ওইখানে রাখছে, তখন আমরা তাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার দেখানোর মতো ওইখান থেকে আমরা দেখি যে আসলে বাচ্চাটাকে মেরে ফেলছে এবং বাচ্চাটা আসলে একেবারে ওই যেহেতু একটু ওইখানে স্বেতসাথে অবস্থা ছিল, মানে ডিকম্পোস্ট অবস্থা হওয়ার মতো। তো এটা আমরা নিয়ে আসি ওখান থেকে আমরা সিজার লিস্ট করি, ওখান থেকে থানায় নিয়ে এসে পরবর্তী হাসপাতালে আমরা পাঠাই এবং এটা পিএমের জন্য বা অন্যান্য পোস্টমর্টমের জন্য আমরা ব্যবস্থা, এটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। তো মামলাও আমাদের অলরেডি প্রক্রিয়াধীন। তো এই হচ্ছে অবস্থা। আমরা এই মেয়েটা যেটাকে আমরা নিয়ে এসেছি, মূল আসামি, প্রধান আসামি, যে হচ্ছে এই কাজটা করেছে এবং শুধু মারেইনি, এটা হচ্ছে এই আলামত বা এই নিহত যে ছেলেটা, এই ছেলেটার মৃতদেহ
এটা ইয়ে করার জন্য মানে গোপন করার জন্য, তো সে কিন্তু এই ব্যবস্থা করেছে। এর সাথে আমরা ধরে নিচ্ছি এবং তার কাছ থেকে যদিও আমরা এখনও ওইভাবে পাই নাই, কিন্তু আমরা পারিপার্শ্বিক অবস্থাতে দেখে আমি যতটুকু আমরা বুঝেছি যে তার বাবা এবং মা এই বিষয়টা জানতো, কিন্তু মারার আগে জানে নাই, মারার পরে জানে, এবং পরবর্তীতে এই যে আলামতটা গোপন রাখার জন্য তারা কিন্তু সহযোগিতা করেছে। যেহেতু তাদেরই মেয়ে, এখন একটা ঘটনা হয়তো ঘটাইছে, তারা হয়তো সর্বশেষ একটা চেষ্টা করে দেখেছে যে এটা যদি গোপন করে রাখা যায় তাহলে হয়তো কেউ জানবে না আর তারা এখান থেকে রেহাই পাবে। তো এরকম একটা নির্মম নৃশংস একটা হত্যাকাণ্ড একেবারে সিলি কারণে ঘটে গেল, এবং ছোট একটা বাচ্চা, নাম হচ্ছে এই যে জায়ান, এই জায়ানের কিন্তু এইখানে তার যে জীবনের ইতি ঘটে গেল আর কি। তো এটা আসলে আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে টিমগুলো কাজ করেছে তারা অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে। আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইম ছিল, তারপরে অ্যাডিশনাল এসপি অ্যাডমিন ছিল, অ্যাডিশনাল এসপি ডিবি, আমাদের যে রিমন নামে একটা ছেলে আছে ও ভালো কাজ করে। তো এরা সবাই ছিল এবং এরা কিন্তু একেবারে 16 তারিখ থেকে শুরু করে মানে আজকে সকাল পর্যন্ত এটা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু তারা এই কাজটা করে গেছে। এবং আমরা চেয়েছিলাম, একেবারে মনে প্রাণে চেয়েছিলাম যে বাচ্চাটাকে আমরা যেন অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায় উদ্ধার করি, কিন্তু আমাদের দুর্ভাগ্য এবং এটা ঘটার সাথে সাথেই সে মেরে ফেলার কারণে এটা কিন্তু আমরা তাকে আর জীবিত উদ্ধার করতে পারি নাই। এটা আমাদের আসলে মানে ব্যাড লাগ আর কি। এবং এই যে তার বাবা মা যারা আছে তাদের জন্য তো আসলে এটা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন তারা হলো এবং তারা এটা বড় কিছু হারালো।